খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ রবিবার 29 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টা, এবার বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ। বাংলার বাড়ির টাকা অ্যাকাউন্টে পৌঁছেছে, না পেলে ফোন করুন হেল্পলাইন নম্বরে। দালালদের অবস্থা টাইট করতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। মমতার সফরের পর শুভেন্দুও যাবেন সন্দেশখালী, সোমবার ফাঁস করবেন বড় কেলেঙ্কারি। মমতাকে কটূক্তিতে গোয়েন্দার ডাক, দুর্নীতিতে সিআইডি তলব, একই দিনে 2 হাজিরা এড়ালেন অর্জুন। তৃণমূলের দাবি, ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে তার কাটা অর্জুন। শেষকৃত্যেও মনমোহন সিংকে অপমান মোদী সরকারের, বিস্ফোরক রাহুল গান্ধী। শুনুন বিস্তারিত। 4,500-এরও বেশি পুলিশ মোতায়েন থাকবে শহর জুড়ে, বছর শেষে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মনোজ ভার্মার। ইডি অফিসারের দুর্নীতি, বাড়িতে হানা দিয়ে টাকার পাহাড় পেল সিবিআই। আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে যেতে পারবেন না মন্ত্রীরা, কড়া নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। শিলিগুড়িতে ভয়ঙ্কর ঘটনা, 21 লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ, গ্রেফতার এসএসবি কনস্টেবল। বীরভূমে কচ্ছপের মাংস খেয়ে মৃত প্রৌঢ়, হাসপাতালে ভর্তি পরিবারের 6 জন। জেলে ভরে খুন করা হতে পারে, পুলিশের দ্বিতীয় ইমেল নিয়ে বড় অভিযোগ অর্জুনের। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির ঘটনায় গ্রেফতার 3 জন। সেই মামলায় এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টা করার অভিযোগে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত 3 জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের হস্টেলের বুকিং চলত কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম করে। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোনেই 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হতে অ্যাকশনে নামে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে কিট স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধরা পড়েছে জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তসলিম শেখ নামে 3 জন। এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে দেখা করার কথাও বলা হয়। দেখা না করলে পদ চলে যাওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। তারপরই চাওয়া হয় টাকা। আইপ্যাক ডিরেক্টর প্রতিম জৈনেরও নাম দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্পষ্ট বলা হয়, আপনাদের সরিয়ে দেওয়া হবে, থাকতে গেলে দেখা করুন, টাকা নিয়ে আসুন। দেখা করার জন্য বিধায়ক আবাসনে ডাকা হয়। এইরকম ফোন যায় কাটোয়ার পুরপ্রধান সমীর সাহার কাছেও। কালনা পুরসভার চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানালে সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়। তারপরই ফাঁদ পাতে পুলিশ। টাকা দিতে যাওয়ার নাম করে সাদা পোশাকে পুলিশ যায় আনন্দবাবুর সঙ্গে। বিধায়ক আবাসন থেকে ধরা হয় 3 জনকে। কোন এমএলএ নাম করে রুম বুক হয়েছে তার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায়, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নামে বুক ছিল ঘরটি। বিধায়কের নাম নিখিল রঞ্জন দে, তিনি কোচবিহারের বিজেপি বিধায়ক। ইমরান শেখের নামে রুম বুক করেছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে তদন্তের জন্য ডাকার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। আমাদের আজকের লক্ষ্য 700টি লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সবসময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। তিনি কথা দিয়েছিলেন রাজ্যবাসীকে, বছরের শেষ লগ্নে তিনি কথা রাখলেন না। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে নয়, রাজ্যের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেল গ্রাহকেরা। গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই আরও সতর্ক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রতিটি জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছতেই 3টি হেল্পলাইন নম্বর সক্রিয় করল নবান্ন। রীতিমতো সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই 3 ফোন নম্বরে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন। এই 3 ফোন নম্বর হলো 1800-889-9451 এবং 9137091370 এবং 112।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে বাড়ির প্রথম প্রকল্পের টাকা পৌঁছে গেছে গ্রাহকদের অ্যাকাউন্টে। যারা টাকা পেয়েছেন তারা প্রত্যেকেই মোবাইলে SMS মারফত সেই মর্মে বার্তা পেয়েছেন। আবার এও বলা হয়েছে, SMS পেয়েছেন অথচ টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও কোনো সমস্যা হচ্ছে, তাহলে হেল্পলাইন নম্বরে জানাতে পারেন। তবে প্রশ্ন উঠছে, কেন নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হলো? মূলত তিনটে বিষয়ের ওপর নজর দিতেই নবান্নের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, কাটমানি নেওয়ার অভিযোগ। দ্বিতীয়ত, গ্রামীণ এলাকায় বহু গ্রাহক টাকা পেলেও বুঝতে পারেন না, তাদের সুবিধার কথা ভেবে। তৃতীয়ত, যারা এবার আবাস যোজনায় টাকা পাননি তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেওয়া হবে। অন্যদিকে নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু হতেই তৃণমূল শিবিরের পক্ষ থেকে নম্বরগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বছরের শুরুতে নারী নির্যাতন, জমি লুট সহ নানান অভিযোগে তেতে উঠেছিল সন্দেশখালী। বছর শেষে আগামী 30শে ডিসেম্বর সরকারি কর্মসূচিতে সেখানে যাবেন বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই সন্দেশখালীতে জনসংযোগ কর্মসূচিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধাননগরে বিজেপির নতুন রাজ্য দপ্তরের বাইরে শুভেন্দু শুক্রবার বলেছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন যান, আমি তার পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর জনসংযোগ কর্মসূচি করব। মুখ্যমন্ত্রীর মতো বড় আয়োজন হয়তো করতে পারবো না, কিন্তু কঠিন সময় আমি সন্দেশখালীর পাশে ছিলাম, এখনো সেই বার্তাই দিয়ে আসব। তিনি এও মনে করিয়ে দিয়েছেন, 2021-এর বিধানসভা ভোটে সন্দেশখালীতে তৃণমূল বড় ব্যবধানে জিতলেও গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি 7,500 ভোটে এগিয়ে রয়েছে। এই সূত্রেই মমতার সরকারি বিলি বন্টন কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী গিয়ে 1 কোটি টাকা দিলেও জনজাতি সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবেন না। মমতার সন্দেশখালী সফর নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, সন্দেশখালীর মানুষের যখন সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রীকে প্রয়োজন ছিল তখন তিনি যাননি। যখন অপরাধীদের শাস্তির দাবি ছিল তখন তাকে খুঁজে পাওয়া গেল না, এখন অপরাধীদের পাশে দাঁড়াতে যাচ্ছেন। সন্দেশখালীর অশান্তি প্রসঙ্গে ফের বিরোধীদের ভূমিকা নিয়ে অবশ্য সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার বক্তব্য, শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের কাজ পুরো দমে চলছে। অন্যায় হয়ে থাকলে তীব্র নিন্দা করা হয়েছে, ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু অতিরঞ্জিত যে হয়েছিল সেটা তো ফাঁস হয়ে গিয়েছে। একই দিনে 2 তলব এড়ালেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীকে কটূক্তি করায় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করেছিল ভাটপাড়ার বিজেপি নেতাকে। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টাকা নয় ছয়ের অভিযোগেও ডেকে পাঠিয়েছিল সিআইডি। শনিবার সেই 2 তলবে সাড়া দিলেন না অর্জুন। শুক্রবারের পর শনিবারও হাজিরা এড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গতকাল শনিবার বিকেল 5টায় বিজেপি নেতাকে তলব করা হয়েছিল। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ড কারচুপির অভিযোগ উঠেছে। 2020 সালের অভিযোগের ভিত্তিতে এদিনই তৎকালীন চেয়ারম্যান অর্জুনকে সিআইডিও তলব করেছিল। তাতেও এদিন সাড়া দেননি তিনি। একই দিনে 2টি তলবে অর্জুন সিংয়ের এড়িয়ে যাওয়া নিয়ে এবার সরব হন তৃণমূল। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বললেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায়, এখন তো ভয় পেয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই হাজিরা দিচ্ছে না। উনি অর্থাৎ অর্জুন সিং যে কথাগুলি বলেছেন তার প্রমাণ দিতেই হবে। জেলের হাওয়া ওকে খেতেই হবে। যদিও ব্যারাকপুর কমিশনারেট ও সিআইডির কাছে ফের এদিন অর্জুন সিং সময় চেয়েছেন বলেই জানা গিয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, বারবার বলেছি আগামী 2 তারিখ পর্যন্ত ব্যস্ত আছি। এদিনও আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সে কথা 2টি সংস্থাকে জানিয়েছি। 2 তারিখের পর তারিখ দিলে হাজিরা দিতে পারবো। তার দুবার তলব এড়িয়ে সময় যাওয়ার প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া জানিয়েছেন, চিঠিতে সময়ের চেয়ে যে কারণ দর্শানো হয়েছে তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতার বারবার হাজিরা এড়ানোর পিছনে সত্যি যুক্তিযুক্ত কোনো কারণ যদি না থাকে তাহলে গ্রেফতারি এড়াতেই প্রাক্তন সাংসদ এমনটা করছেন বলেই অনুমান করতে পারেন গোয়েন্দারা। সেক্ষেত্রে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের স্পেশাল উইংস কী পদক্ষেপ নেয় এখন এদিকেই তাকিয়ে আছেন গঙ্গাপাড়ির শিল্পাঞ্চল। যোগ্য সম্মান দেওয়া তো দূর, প্রয়াণের পরও মনমোহন সিংকে অপমান করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তার বক্তব্য, যেভাবে নিগমবোধ ঘাট শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হলো সেটা তার পক্ষে অপমানজনক। মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিস্ফোরক পোস্ট করলেন রাহুল।
বিরোধী দলনেতা বললেন, মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য, কিন্তু যেভাবে মোদী সরকার তার শেষকৃত্য অধিকৃত সমাধিস্থলে না করে নিগমবোধ শ্মশানে করল সেটা অপমানজনক। রাহুলের দাবি, এর আগে আর কোনো প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ শ্মশানে হয়নি। স্মৃতিসৌধ বা অন্ত্যেষ্টিস্থলেই সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয়, যাতে সাধারণ নাগরিকরা সহজে দর্শন করতে পারেন। রাহুলের সাফ কথা, মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য। এটুকু সম্মান সরকার দেখাতে পারত। নিগমবোধ শ্মশানে শেষকৃত্য করে দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে মোদী সরকার। বস্তুত মনমোহনের শেষকৃত্যের স্থল এবং সমাধি নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট কংগ্রেস। কংগ্রেসের দাবি ছিল অন্য প্রধানমন্ত্রীদের মতো যমুনার তীরে রাজঘাটের আশেপাশে কোথাও শেষকৃত্য হোক, সেখানেই মনমোহনের স্মৃতিসৌধ তৈরি হোক। শুরুতে কেন্দ্র মনমোহনের স্মৃতিসৌধ করা নিয়ে কোনো রকম ঘোষণা করেনি। তাতে ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখে দাবি করেন, রাজঘাটের আশেপাশে কোথাও জমি নির্দিষ্ট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল তৈরি হোক। শুক্রবার গভীর রাতে এক প্রকার চাপে পড়ে সেই দাবি মেনে নেয় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু যেখানে স্মৃতিসৌধ তৈরি হবে সেখানে শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়নি। শেষকৃত্য হয়েছে নিগমবোধ ঘাটে, যা নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধী। আর মাত্র কদিন, তারপরেই শেষ হয়ে যাবে 2024। নতুন বছরকে স্বাগত জানাবে সকলে। প্রত্যেক বছরই এই সময়টা কড়া নিরাপত্তায় মোড়া হয় কলকাতা শহর। এবছরই তার ব্যতিক্রম নয়। বছর শেষে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার বিস্তারিতভাবে জানালো কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার শহর জুড়ে 4,500 বা তার বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকবে। একই সঙ্গে রাতে স্পেশাল টিম থাকতে চলেছে। যেখানে বেশি জমায়েত হবে, যেমন পার্ক স্ট্রিট, সেখানে বেশি পুলিশ থাকবে। তিনি এও জানান, 4,500 পুলিশ থাকবে সারা শহর জুড়ে। 31শে জানুয়ারি এবং 1 তারিখ পর্যন্ত এই সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। বছরের এই সময়টা অধিকাংশ দুর্ঘটনা ঘটে, তা প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জানানো হয়েছে 15টি জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে। 2 হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনো বিধিনিষেধ না থাকলেও গতি নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের STF টিমও তৈরি থাকবে সর্বদা। সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার আবার পার্ক স্ট্রিট এলাকা থেকে একজন পাকড়াও হয়েছে। এই অবস্থায় বছর শেষে হোটেলগুলিতেও যে কড়াকড়ি করা হবে তা স্বাভাবিক, সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, হোটেলগুলিতে যারা থাকতে আসবেন তাদের থেকে যা যা নথি চাওয়া হবে তা দেখাতে না পারলে ঢুকতে দেওয়া যাবে না। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের রাশ আরও শক্ত হাতে ধরতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রমাণ মিলল শনিবার। এদিন নবান্নে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তার স্পষ্ট নির্দেশ, এখন থেকে মন্ত্রীরা কোনো অনুষ্ঠানে যোগ দিলে সেই খবর আগাম জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে। অর্থাৎ সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী যাওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর দপ্তর প্রয়োজনীয় অনুমতি দিলে তবেই সেই মন্ত্রী সেই অনুষ্ঠানে যেতে পারবেন। সম্প্রতি কলকাতার মেয়র ববি হাকিম অর্থাৎ ফিরহাদ এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সংখ্যালঘুদের নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন ফিরহাদ। ফিরহাদের এই মন্তব্য নিয়ে রাজ্যে যথেষ্ট সমালোচনা হওয়ার পাশাপাশি তাঁকে সরানো হয়েছিল হিডকোর চেয়ারম্যান পদ থেকে। রাজনীতির কারবারিদের ধারণা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দলের মন্ত্রীদের গতিবিধিতে লাগাম টানতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। আবার তৃণমূল শিবির বলছে, অনেক সময় দেখা যায় মন্ত্রীরা আমন্ত্রণ পেয়ে কোনো খোঁজ খবর না নিয়ে হাজির হন অনুষ্ঠানে। সেখানে যাওয়ার পর মঞ্চে এমন ব্যক্তিদের পাশে বসে থাকেন যাদের নামে একাধিক অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে মন্ত্রীদের ছবি তুলে জড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। তা নিয়ে কথা শুনতে হয় দলকে। একদিকে নতুন বছর, অন্যদিকে 2026-এর বিধানসভা নির্বাচন। দলের বদনাম হোক এমন কোনো কাজ থেকে মন্ত্রীদের বিরত রাখতেই কড়া নির্দেশ দিয়েছেন নেত্রী। এক কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকের বিরুদ্ধে তদন্তে আরেক কেন্দ্রীয় এজেন্সি। সিমলায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ ইডি অফিসারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালালো সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই অভিযানে রীতিমতো টাকার পাহাড় উদ্ধার হলো। বছর 3 আগে হিমাচল প্রদেশের সিমলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক ইডি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই এর চণ্ডীগড়ের দপ্তরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের হয় ওই ইডি আধিকারিক এবং তার ভাইয়ের বিরুদ্ধে। সেই অভিযোগে সিমলার বাসিন্দা ওই ইডি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই।
শুক্রবার ওই ইডি কর্তার সিমলার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় সিবিআই। সব মিলিয়ে প্রায় 1,14,00,000 টাকা তার বাড়ি এবং দফতর থেকে উদ্ধার হয়েছে। প্রথম দফায় তল্লাশিতে পাওয়া গিয়েছিল 54 লক্ষ টাকা, ঘুষ হিসাবে যা তিনি নিয়েছিলেন বলে দাবি। দ্বিতীয় দফায় আরও 56 লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছে। ওই আধিকারিক এবং তার ভাইয়ের বিরুদ্ধে বিপুল টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ইডি আধিকারিক পলাতক, তার ভাইকে গ্রেপ্তার করেছে সিবিআই। দেশের 1 নম্বর আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইডিকে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করছে। তাতে এমনিতেই ইডির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। এবার ইডি আধিকারিকদের বিরুদ্ধে যেভাবে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল, এবার যেভাবে তার বাড়িতে হানা দিয়ে সিবিআই নগদ উদ্ধার করল, তাতে ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠে যাবে, তাতে সংশয় নেই। যদিও ব্যক্তিবিশেষ দুর্নীতির দায় গোটা সংস্থার উপর চাপানো সঠিক নয়। লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন এক এসএসবি কনস্টেবল। অভিযুক্ত ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত কনস্টেবলের নাম অমিত কুমার সিং। প্রায় 21 লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসএসবি সূত্রে খবর, এসএসবির 8 ব্যাটালিয়নের অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করতেন অমিত। বিগত কয়েক বছর ধরেই তিনি খাপরাইল এসএসবির 8 ব্যাটালিয়নের পে সেকশন সামলাচ্ছিলেন। কিন্তু চলতি মাসের 25 তারিখ অমিতের পে স্লিপ খতিয়ে দেখতেই রীতিমতো মাথায় হাত পড়ে এসএসবি আধিকারিকদের। তাতে দেখা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অ্যালাওয়েন্সের নাম করে বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছেন ওই কনস্টেবল। পুলিশ জানতে পেরেছে জুলাই মাসে অমিত 21,625 টাকা তছরুপ করেছিলেন। অগাস্ট মাসে 5,62,250 টাকা এবং সেপ্টেম্বর ও অক্টোবরে 8 লক্ষ টাকা করে তছরুপ করেছেন অমিত। পুলিশ সূত্রে খবর, ডিসেম্বর মাসেও বেশ কিছু অ্যালাওয়েন্স নিজের নামে করতেই বিষয়টি নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এরপর চলতি মাসের 26 তারিখ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবির 8 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার অমিতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আরও কত টাকা তছরুপ করেছে সে ব্যাপারে সুনিশ্চিত হতে অমিতকে পুলিশি হেফাজতে নিয়েছে মাটিগাড়া থানার পুলিশ। কচ্ছপের মাংস ও খিচুড়ি খেয়ে বীরভূমে মৃত্যু হলো এক ব্যক্তির। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের 6 জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও কেউ এই মাংস খেয়ে অসুস্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির নাম স্বাধীন বাগদি, বয়স 48 বছর। তিনি বীরভূমের কাঁকরতলা থানার বাসিন্দা। খাদ্যে বিষক্রিয়া সহ একাধিক শারীরিক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের দুবরাজপুর, খয়রাশোল, সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুবরাজপুর হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের স্ত্রী মটরা বাগদি ও আত্মীয় ভুবন বাগদি ও পটা বাগদি। তাছাড়াও স্থানীয় হাসপাতালে ভর্তি আরও 3 জন। জানা যাচ্ছে 2-3 দিন আগে একই পরিবারের সদস্যরা রাতে কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খায়। তারপরে সেই দিন রাত থেকেই তাদের প্রত্যেকের বমি পায়খানার উপসর্গ দেখা যায়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে স্বাধীন ও মটর বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে স্বাধীন বাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে শুক্রবার রাতে তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে মৃত্যু হয় তার। ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায়ের জানান, এই মৃত্যুর কারণ শুধুমাত্র খাদ্যে বিষক্রিয়া নয়, অন্যান্য শারীরিক অসুবিধার জেরেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাকিদের মধ্যে 3 জনের অবস্থা এখন স্থিতিশীল। তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিরা দুবরাজপুর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকেই বিপদমুক্ত। সব্যসাচী বাবু জানিয়েছেন, গ্রামে আর কেউ অসুস্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।